সকলকে স্বাগত বাংলার ক্লাসে। আজ আমি তোমাদের সিন্ধু তীরে কবিতাটি পড়াবো। তো আজকে একটু অন্যভাবে পড়াচ্ছি বলেই তোমাদের সামনে আর একবার আসতে হলো, যে এতদিন আমি প্রশ্ন শেষে দিতাম, তো আজকে আমি প্রথমেই তোমাদের প্রশ্ন দিয়ে দেব এবং প্রশ্নগুলো দেওয়ার পর সেই প্রশ্ন ধরে ধরে কবিতাটা ব্যাখ্যা করব। তাতে তোমাদের সুবিধা হবে এই যে মাধ্যমিক যখন তোমরা পরীক্ষা দেবে বা তোমরা প্রথমেই দেখে নিতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী তোমরা কবিতাটা পড়বে। চলো, আমি কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ আমাদের আলোচনার বিষয় সিন্ধু তীরে সৈয়দ আলাওল। তো এই কবিতাটা বোঝার আগে আমরা একটু বাংলা সাহিত্যের যুগবিভাগটা জেনে নেব। তার কারণ হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছি বা ধরো আমাদের যে সমস্ত পাঠ্য রয়েছে তোমাদের মাধ্যমিকে, তো সেখানে এই একটাই মধ্যযুগের লেখা কবিতা আছে, সেটা বোঝানোর জন্যই আমাকে এটা করতে হচ্ছে। যাই হোক, বাংলা সাহিত্যকে আমরা যুগবিভাগ হিসেবে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। এই তিনটে যুগে অসংখ্য লেখালেখি হয়েছে, আমি সেগুলো বিস্তারিত যাচ্ছি না, তোমরা শুধু জেনে নাও এই মধ্যযুগ মোটামুটি পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত যার সময়সীমা, সেই মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর কাছাকাছি আরাকান বা রোশাং রাজসভার সাহিত্য লেখা হয়েছিল। এটা মূলত মুসলিম সাহিত্য, যদিও ধর্মনিরপেক্ষ সাহিত্য। সেখানে মূলত দুজন কবি ছিলেন, একজন হলেন দৌলত কাজী এবং আরেকজন হলেন সৈয়দ আলাওল। তোমাদের পাঠ্য কবিতাটা এই মধ্যযুগের লেখা আরাকান রাজসভার সাহিত্য, এবং তোমরা ইতিমধ্যে জেনেই ফেলেছো যে কবি সৈয়দ আলাওল সেই মধ্যযুগের কবি। এবার আমরা একটু দেখে নেব সৈয়দ আলাওলের জীবন সম্পর্কে। তো বাংলা সাহিত্যের যুগবিভাগ হিসেবে মূলত তিন ভাগে ভাগ করা যায়, যেটা আমরা জানলাম: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই মধ্যযুগের একটি অন্যতম সাহিত্য হলো রোশাং রাজসভার সাহিত্য। সপ্তদশ শতকে চট্টগ্রামের আরাকান বা রোশাং রাজসভার মুসলিম কবিরা ধর্মনিরপেক্ষ মানবিক প্রণয়কে তাদের কাব্যে তুলে ধরলেন। এই রাজসভার অন্যতম শক্তিশালী দুজন কবি হলেন দৌলত কাজী ও সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল অধুনা বাংলাদেশের ফরিদপুরের অন্তর্গত জালালপুরে আনুমানিক সপ্তদশ শতকের প্রথম দিকে জন্মগ্রহণ করেন। তার পিতা জালালপুরের অধিবাসী মজলিস কুতুবের আমত্ত ছিলেন। তার সঙ্গে আলাওল জলপথে পর্যটনকালে জলদস্যুর দ্বারা আক্রান্ত হলে পিতাকে চিরকালের জন্য তাকে হারাতে হয়। পিতাকে হারিয়ে আলাওল আরাকানে এসে উপস্থিত হন। সেখানে তিনি প্রথমে রাজ অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন, তারপর মাগন ঠাকুরের আশ্রয় লাভ করেন। পরবর্তীকালে মাগন ঠাকুর আলাওলের নানা গুণে গুণমুগ্ধ হয়ে পড়েন এবং তাকে গুরুর মর্যাদা দিয়ে রাজসভায় নিয়ে আসেন, এবং সৈয়দ আলাওল মাগন ঠাকুরের নির্দেশে মোহাম্মদ জাইসির হিন্দি কাব্য পদুমাবত এর অনুবাদ করে পদ্মাবতী কাব্য লেখেন। এটিই তার শ্রেষ্ঠ কাব্য। তোমাদের পাঠ্য কবিতাটি সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের ৩৫তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে। আর এই সিন্ধু তীরে নামটি সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের সংকলকদের দেওয়া। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানার দরকার ছিল, তাছাড়া আমরা কবিতাটা কিন্তু বুঝতে পারবো না। তাহলে এইটুকু থেকে বুঝতে পারলাম কবিতাটা মধ্যযুগের লেখা, এবং যে কবি লিখছেন তিনি একজন মুসলিম কবি। ধর্মনিরপেক্ষভাবে তিনি কাব্য রচনা করেছেন,
এবং পদ্মাবতী কাব্যটিও সেরকম একটা প্রণয়মূলক কাব্য, এবং তোমাদের সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে। এবার আমরা পদ্মাবতী কাব্যটি সম্পর্কে খুব সামান্য কয়েকটা জিনিস জেনে নেব। বিষয়টা কি? সিংহল রাজকন্যা, মেবারের রানী পদ্মাবতী ও আলাউদ্দিনকে নিয়ে এই কাব্যটি রচিত। এই পদ্মাবতী কাব্যটা খুবই জনপ্রিয় একটা কাব্য। পরবর্তীকালে এটা নিয়ে অনেক টিনেমাও হয়েছে। যাই হোক, তোমরা এই বিষয়টি একটু জেনে নাও। আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীর রূপে মুগ্ধ হয়ে তাকে শক্তি বলে ছিনিয়ে নেওয়ার জন্য চিতোর আক্রমণ করেন। এই দস্যুর কবল থেকে ধর্ম রক্ষার জন্য পদ্মাবতী জহর ব্রতে প্রাণ ত্যাগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পদ্মাবতী কাব্যটি রচিত হয়েছে। তবে তোমাদের যেটুকু অংশ পাঠ্য রয়েছে, সেই পাঠ্য অংশে কিন্তু আমরা এই কাব্যের এই যে বিষয়গুলো, এগুলো তেমন কিছুই আমরা দেখতে পাবো না। খুব সামান্য একটা অংশ রয়েছে। তো সেই জায়গাটা বোঝার আগে ঠিক তার আগের ঘটনাটা আমাদের জানা খুব দরকার, সেটা একটু দেখে নেব। অর্থাৎ তোমাদের কবিতাটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার আগে ঘটনাটা কি ঘটেছিল দেখে নাও। চিতোর রাজ রত্ন সেন বিয়ে করেছিলেন অনুপম সৌন্দর্যের অধিকারিণী সিংহল রাজকন্যা পদ্মাবতীকে। বিয়ের পর রত্নসেন সিংহলেই অবস্থান করছিলেন, কিন্তু তার প্রথম স্ত্রী ছিলেন নাগমতী। তিনি থাকতেন চিতোরে। রাজা রত্নসেন একদিন তার প্রথমা স্ত্রী নাগমতীর বিরহ যন্ত্রণার কথা শুনে মনস্থির করেন চিতোর প্রত্যাবর্তন করার। তার সঙ্গে যাবেন তার দ্বিতীয় স্ত্রী রানী পদ্মাবতী ও তার অন্যান্য সখীগণ। রাজা রত্নসেন যখন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন সমুদ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে রাজা রত্নসেনের কাছে তার সম্পদ দান করার জন্য প্রার্থনা করেন। অর্থাৎ যে রাজাকে বললেন যে তোমার সম্পদ আমাকে দাও। তিনি ছিলেন সমুদ্র, কিন্তু ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছিলেন। রাজা রত্নসেন এক ব্রাহ্মণের ধন সম্পদের প্রয়োজন কি, এই ভেবে তিনি ব্রাহ্মণকে ফিরিয়ে দেন। রাজা রত্নসেনের আচরণে ব্রাহ্মণবেশী সমুদ্র রেগে যান। এরপর রাজা রত্নসেন যখন সমুদ্র যাত্রায় বের হন, তখনই সমুদ্রের রোষে পড়েন। রত্নসেনের নৌকা প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে যায়। তখন রাজা একটি মান্দাস মানে ভেলা, একটা মান্দাস দেখতে পান। তাতে রাজা পদ্মাবতী ও তার 4 সখীকে তুলে দেন, আর রাজা রত্নসেন থাকেন অন্য মান্দাসে। এই বিপর্যয়ের আতঙ্কে পদ্মাবতী ও তার সখীরা জ্ঞান হারায়। ঠিক এই ঘটনাটা তোমাদের পাঠ্যাংশের আগে রয়েছে, এর পরের অংশ রয়েছে পাঠ্যাংশে। এবার আমরা কবিতায় প্রবেশ করব। তার আগে তোমাদের যেহেতু বলেছি যে প্রশ্নগুলো একটু দেখে নেব, তাই প্রশ্নগুলো একটু আমরা দেখে নিই। এবারের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন, সেগুলো একটু দেখে নাও। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। এগুলোর মান হচ্ছে 3। খুব তাড়াতাড়ি আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, তোমরা দরকার হলে থামিয়ে লিখে নিতে পারো। কন্যাকে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও। তাকে কে কোথায় ফেলেছিল? তথা কন্যা থাকে সর্বক্ষণ। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। কন্যাটি কোথায় সর্বক্ষণ থাকে? অতি মনোহর দেশ, কোন দেশের কথা বলা হয়েছে? সেই দেশকে কেন মনোহর বলা হয়েছে? তারপরটা দেখে নাও। তাহাতে বিচিত্র টঙ্গী, তা টঙ্গী বলতে কবি কি বুঝিয়েছেন? তাহাতে বলতে কবি কোন জায়গার কথা বলেছেন? সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, তা মাঞ্জস কি? সেটি কার কখন চোখে পড়েছিল? মধ্যেতে যে কন্যাখানি, তাহলে কন্যাটিকে তার পরিচয় দাও। এভাবে আরও প্রশ্ন দেওয়া হয়েছে, আমি এগুলো আর পড়ছি না, তোমরা খাতায় লিখে নাও। এবার কয়েকটা 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5 নম্বরের প্রশ্নগুলোও দেখে নাও। দেখে নিয়ে সেগুলো অবশ্যই খাতায় তুলে রাখো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথা ভেবেই আমি প্রশ্নগুলো তৈরি করেছি। এবার
এই যে প্রশ্নগুলো দেখলে তোমরা 2-3বার দেখে নাও, তারপর কবিতায় প্রবেশ করো। চলো আমি এবার কবিতায় প্রবেশ করি। কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। কবি সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতায় অংশটিতে এখানে কন্যা বলতে রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতীর কথা বলা হয়েছে। সমুদ্রের ঢেউ পদ্মাবতীর মান্দাস অর্থাৎ ভেলা যেখানে পৌঁছে দেয়, সেখানে জলের মধ্যে এক সুন্দর নগরী ছিল, সেটাকেই দিব্যপুরী বলা হয়েছে। কেন দিব্যপুরী? এই পুরীতে স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে, তাই এই পুরীকে দিব্যপুরী বলা হয়েছে। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সদা ধর্ম সদা সদাচার। তাহলে পদ্মাবতীর ভেলা সমুদ্রের ঢেউয়ে যে দিব্যপুরীতে গিয়ে পৌঁছই তাকেই মনোহর দেশ বলা হয়েছে। দেখো তোমাদের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে মনোহর দেশ কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে। আর মনোহর কথার সরল অর্থ হলো মনকে হরণ করে যা, অর্থাৎ মনকে প্রবলভাবে আকৃষ্ট করে। এক কথায় অতি সুন্দর। কবির বর্ণানুসারে এই দিব্যপুরী মনোহর হওয়ার কারণ সেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সব সময় সততা, সদাচার এবং ধর্মাচরণের মধ্য দিয়ে মানুষজন জীবনযাপন করে, তাই সেখানে কি হয়েছে, তাই সেখানে মনোহর পরিবেশের সৃষ্টি হয়েছে। এরপরে চলে যাই। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। যেহেতু এটা মধ্যযুগের কবিতা, তাই কিছু কিছু শব্দ তোমাদের নতুন মনে হবে, তো আমি প্রত্যেকটা শব্দেরই অর্থ সমেত ব্যাখ্যা করব। তোমরা দেখে নাও। সমুদ্র নৃপতি সুতা, নৃপতি মানে রাজা আর সুতা মানে কন্যা। তাহলে সমুদ্র নৃপতি সুতা যদি প্রশ্ন আসে, এটার অর্থ হলো সমুদ্র রাজের কন্যা। এখানে পদ্মার কথা বলা হয়েছে। তবে তোমরা একটা তথ্য জেনে রাখো যে মোহাম্মদ জাইসির রচিত পদুমাবত কাব্য, যেখান থেকে সৈয়দ আলাউল পদ্মাবতী কাব্যটা লিখেছিলেন, সেই কাব্যে মোহাম্মদ জাইসির কাব্যে সমুদ্রকন্যার নাম ছিল লক্ষ্মী, কিন্তু আলাউল এই কাব্যে সমুদ্রকন্যার নাম দিয়েছেন পদ্মা। তো তোমরা দেখে নেবে এই পদ্মা পদ্মাবতী এই দুটোর মধ্যে অনেক সময় গণ্ডগোল লেগে যায়। তোমরা কিন্তু ভালো করে সেই জায়গাটা স্পষ্ট থাকবে, যখনই নারী বা কন্যার কথা বলা হবে তখন পদ্মাবতীর কথা বলা হচ্ছে না সমুদ্রকন্যা পদ্মার কথা বলা হচ্ছে, সেই দিকটা নজর রাখবে। যাই হোক, তো সমুদ্র রাজের কন্যা পদ্মা স্বর্গীয় মনোরম দিব্য স্থানটিতে পর্বতের একপাশে নানান ফুল ফলে সমৃদ্ধ উদ্যান রচনা করেছিলেন। সেখানে নানা মনোহর ফুল ফুটে থাকতো, তাদের সুগন্ধে চারপাশ ভরে থাকতো, তাই এই জায়গাটাকে দিব্যস্থান বলা হয়েছে। এবং সুগন্ধি সৌরভতর, কোন সেই পুষ্পের, মনোহর পুষ্পের ফুলের সুগন্ধ সেই চারিদিকে পরিব্যাপ্ত থাকতো, তাই এই প্রসঙ্গটা এইভাবেই বলা হয়েছে। পরে দেখে নাও। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে টঙ্গী, টঙ্গী কি? টঙ্গী কথার অর্থ হলো উঁচু গৃহ। এখানে শব্দটি প্রাসাদ বা বিলাস গৃহ অর্থে ব্যবহৃত হয়েছে। সেই প্রাসাদ ছিল হেমরত্ন, হেমরত্ন মানে স্বর্ণ নির্মিত, এবং নানা রকম সোনার অলঙ্কারে সেটিকে সাজিয়ে তোলা হয়েছিল। সেই রত্নখচিত প্রাসাদে মণিমাণিক্যের ছটায় শোভা পাচ্ছিল এই অপূর্ব পুরী। এখানেই সেই কন্যা তথা কন্যা থাকে সর্বক্ষণ, এখানেই সেই সমুদ্রকন্যা পদ্মা বাস করত। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। নিশি মানে রাত্রিবেলা, প্রত্যুষ মানে সকালবেলা,
আর মাঞ্জস মানে ভেলা। আবার বলে নেব, দেখে নাও ব্যাখ্যাটা। সমুদ্রকন্যা পদ্মা পিতৃগৃহে মনের আনন্দে রাত যাপন করত এবং সকালে সখীদের সঙ্গে হাসি ঠাট্টা রঙ্গরসিকতা করতে করতে যখন উদ্যানের দিকে যাচ্ছিলেন তখন কি দেখলেন? এমন সময় তিনি সমুদ্রের তীরে একটা মাঞ্জস দেখতে পেলেন। মাঞ্জসটা বারবার আসে। মাঞ্জস কথার অর্থ হলো মান্দাস বা ভেলা, এটা মনে রাখবে। তো তিনি একটা মান্দাস দেখতে পেলেন। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখি চারি সখী চারি ভিত, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। একটু সময় লাগছে, তবুও আমি ধীরে ধীরেই পড়াবো যাতে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি হয়। আচ্ছা, মনেতে কৌতুকবাসী, কৌতুক মানে কৌতূহল, তুরিত মানে তাড়াতাড়ি, চারি সখী চারি ভিত, চারিদিকে চারজন সখী রয়েছে, এবং অতি রম্ভা, রম্ভাকে সেটা পরে জানাচ্ছি, যিনি মানে জয় করা, নিপতিতা পড়ে থাকা, চেতন রহিত চেতনাহীন সংজ্ঞাহীন অবস্থায়। এবার দেখে নাও, সমুদ্রকন্যা পদ্মা কৌতুকবাসী তার মানে কৌতূহলবশত খুব তুরিত খুব তাড়াতাড়ি এসে দেখলেন চারিদিকে চার সখী সহ এক অপূর্ব সুন্দরী কন্যা অচেতন অবস্থায় পড়ে আছে। আচ্ছা, তোমাদের আরেকটা তথ্য জানিয়ে দিই, এই যে পদ্মাবতীর চারজন সখী, এই চারজন সখীর নাম তোমরা একটু দেখে নাও। চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলা, এই চারজন সখী সহ পদ্মাবতী অচেতন অবস্থায় পড়েছিলেন। সেই নির্জন সমুদ্র তীরে এমন দৃশ্য দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে কৌতূহলের উদয় হয়েছিল। পদ্মাবতীর রূপ ছিল অতুলনীয়। তাই পদ্মা কি ভাবল স্বর্গের অপ্সরা রম্ভা বোধহয় পড়ে রয়েছে এবং তার রূপ স্বর্গের অপ্সরা রম্ভাকেও যেন পরাজিত করে। আরেকবার দেখে নাও, রূপে অতি রম্ভাজিনী, রম্ভা হলো স্বর্গের অপ্সরা, এই পদ্মাবতীর রূপ যেন রম্ভার রূপকেও জয় করেছে। অর্থাৎ তিনি যে কতটা সুন্দরী সেটা তুলনা করার জন্য রম্ভা নামক উর্বশীর কথা বলা হয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্র শাপে বিদ্যা ধরি, কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পরিছে ভূমিতে। আচ্ছা, তো বালা কথার অর্থ হলো অল্প বয়স্ক মেয়ে বা বালিকা। এখানে কে বিস্মিত হলো? এখানে পদ্মার কথা বলা হয়েছে। তাহলে দেখে নাও একটু, অপূর্ব সুন্দর মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হলো সমুদ্রকন্যা পদ্মা, এবং তার সেই রূপের বিস্তার দেখে পদ্মা নানা রকম অনুমান করতে থাকে। তার মনে হয় এ কোনো সাধারণ মানবী নয়, স্বর্গের নর্তকী বিদ্যাধরী হতে পারে। দেবরাজ ইন্দ্রের অভিশাপে যেন স্বর্গভ্রষ্টা হয়ে মাটিতে পড়ে রয়েছে। শেষ দুটো লাইন দেখে নাও, ইন্দ্র শাপে বিদ্যাধরী, অর্থাৎ বিদ্যাধরীকে সেই উর্বশীর মতোই বা রম্ভার মতোই একজন স্বর্গের নর্তকী, সে কি হয়েছে? সে যেন ইন্দ্রের শাপে কিবা স্বর্গ ভ্রষ্ট করি, স্বর্গের দ্বারা যত ভ্রষ্ট হয়ে, অর্থাৎ স্বর্গ থেকে যেন তাকে ফেলে দেওয়া হয়েছে, অচৈতন্য পড়িছে ভূমিতে, ভূমিতে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে। বেকত দেখিয়া আঁখি তেন সবসন সাক্ষী, বেথানিত হেইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু কেশ। আচ্ছা, বেকত কথার অর্থ হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত। আচ্ছা, বেথানিত মানে আলু থালু, বেথানিত হয়েছে কেশ বেশ, কেশ মানে চুল, বুঝি সমুদ্রের নাও মানে নৌকো, ভাঙিল প্রবল বাও মানে বাতাস, প্রচণ্ড বাতাসে ভেঙে দিয়েছে মনে হচ্ছে, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ মানে সিন্ধুর ব্যথা, সমুদ্রের ব্যথা, মানে সেই সমুদ্রের প্রচণ্ড হাওয়াকে এখানে ব্যথা বলা হয়েছে, তার দ্বারা ব্যথা পেয়ে বোধহয় সেই মেয়েটার সংজ্ঞা হারিয়েছে, এটাই বলা হচ্ছে। ব্যাখ্যাটা দেখে নাও,
সখীদের সঙ্গে উদ্যানে যাওয়ার সময় সমুদ্রকন্যা পদ্মা দেখে যে অপরিচিতা সুন্দরী কন্যার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, বেকত দেখিয়ে আঁকি, যেন ব্যক্ত প্রকাশিত হচ্ছে, ঠিকরে বেরিয়ে আসছে। তার বেশভূষায় বিপর্যয়ের প্রমাণ স্পষ্ট। কি হয়েছে বেশভূষা? বেথানিত হয়েছে কেশ, বেশ আলুথালু হয়ে গেছে বেশগুলো। চুল এবং পোশাক এলোমেলো। সমুদ্রকন্যা ভাবে প্রবল বাতাস হয়তো নৌকা ভেঙে দিয়েছে এবং সমুদ্রের জলে ভাসতে ভাসতে প্রবল কষ্টেই হয়তো মেয়েটি অচৈতন্য হয়ে আছে। পরে চিত্তের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। আচ্ছা, চিত্তের পতলি, চিত্তের পতলিটা মানে একটু পরে বলছি। নিপতিত মানে পড়ে থাকা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস মানে অল্প বোধ হয় শ্বাস রয়েছে পদ্মাবতীর। অতি স্নেহ ভাবি মনে, মনের মধ্যে খুব স্নেহ যত্ন নিয়ে পদ্মা বলল, বিধাতা আমাকে নিরাশা করো না। ব্যাখ্যাটা দেখে নাও, আরও স্পষ্ট হবে। পদ্মাবতীর অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছিল সমুদ্রকন্যাকে। তার এই সৌন্দর্যের কারণেই তার অচৈতন্য দেহটিকে তুলনা করেছেন চিত্তের পতলি অর্থাৎ ছবির পুতুলের সঙ্গে। কেন তুলনা করা হয়েছে ছবির পুতুল? ছবির পুতুল যেমন নড়ে চড়ে না, সেরকম সেই নিথর পদ্মাবতীও নড়ছিল না, তাই তাকে ছবির পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছে। পদ্মা তার কাছে গিয়ে লক্ষ্য করল যে ছবির প্রতিমার মতো নিথর সুন্দরী রমণীটির অল্প অল্প শ্বাস পড়ছে। সেই নারীর প্রতি স্নেহবশত পদ্মা প্রার্থনা করতে থাকেন বিধাতা যেন তাকে নিরাশ না করে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। আচ্ছা, পিতার পুণ্যের ফলে মানে তার পিতার মানে সমুদ্রকন্যার পিতার পুণ্যের ফল, এবং মোহ মানে নিজের, মানে সমুদ্রকন্যা পদ্মা বলছে তার নিজের ভাগ্যের বলে বাহুরক মানে বারুক বা ফিরে আসুক সেই কন্যার জীবন, চিকিৎসিমু মানে চিকিৎসা করব প্রাণপণ, কৃপা করো নিরঞ্জন, হে ভগবান কৃপা করো দুঃখিনীরে করিয়া স্মরণ, এই দুঃখিনীকে স্মরণ করে। ব্যাখ্যাটা দেখে নাও। তাহলে বাহুরক কথার অর্থ হলো ফিরে আসুক। তাহলে পদ্মার ইচ্ছা তার পিতার পুণ্যের ফলে এবং নিজের ভাগ্যের বলে এবং তার আন্তরিক চিকিৎসায় যেন কন্যার জীবন ফিরে আসে। তিনি বিধাতার কাছে প্রার্থনা করেন এই দুঃখিনী মেয়েটির দিকে তাকিয়ে বিধাতা যেন তাকে কৃপা করে, অর্থাৎ পদ্মাবতীর জীবনের জন্য চিকিৎসার পাশাপাশি সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, অগ্নিজালি ছ্যাঁকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তাহলে সখী সবে আজ্ঞা দিল, সেই পদ্মা সমস্ত সখীকে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল মানে সেই বাগানের মাঝে নিয়ে আসতে, পঞ্চজনে বসনে ঢাকিয়া, পঞ্চজন পদ্মাবতী এই পদ্মাবতী এবং তার 4 সখী অর্থাৎ 5 জনকে বসন অর্থাৎ বস্ত্রে ঢেকে বাগানের মাঝখানে আনতে বলল। অগ্নি জালি ছেঁকে গাও, অনেকক্ষণ থেকে জলে ছিল, তাই সেই আগুন জেলে তার গাও মানে গা শরীর ছেঁকে মানে সেঁকে দিচ্ছে। কেহ শিরে কেউ মাথায় দিচ্ছে, কেহ পাও কেউ পায়ে দিচ্ছে, এবং তন্ত্র মন্ত্র পড়া হচ্ছে, মহৌষধ দেওয়া হচ্ছে। ব্যাখ্যাটা দেখে নাও। পদ্মার আদেশে তার সখীরা বসনে ঢেকে অচেতন পদ্মাবতী ও তার সখীদের বাগানে নিয়ে আসে। সেখানে নানাভাবে চলে তাদের পরিচর্যা। কেউ আগুন জেলে দেয়, কেউ আগুন জেলে সেঁক দেয় গায়ে, কেউ মাথায় সেঁক দেয়, কেউ বা দেয় পায়ে। তান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে চিকিৎসা চলে, মন্ত্রশক্তির প্রয়োগ করা হয়, দেওয়া হয় মহৌষধি। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। শ্রীযুত মাগন গুণী
মহন্ত আরতি শুনি হিন আলাওল সুবচন। তাহলে দণ্ডচারী এই মতে। চার দণ্ড মানে কি সেটা পরে বলছি। তাহলে চার দণ্ড কি হচ্ছে? বহু যত্নে চিকিৎসিতে, খুব ভালো করে চিকিৎসা করা হলো। তারপর পঞ্চকন্যা পাইলা চেতন, সেই 5 কন্যা চেতনা ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী, বেশ এই জায়গাটা বলার আগে আর একটু বলে নিই যে মধ্যযুগের কবিরা সমস্ত কবিতার শেষে তাদের নাম এবং কার দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিতা লিখছেন তার নামও দেওয়া হতো। কেন দেওয়া হতো? যদি কোনো কারণে সেই কাব্যের প্রথম এবং শেষ পাতা হারিয়ে যায় তাহলেও কবি যেন কবিতার মধ্যে বেঁচে থাকেন তার জন্য দেওয়া হতো। আর একে বলা হতো ভণিতা। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কবিতার শেষে নিজেদের নাম এবং যার দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিতা লিখছেন তার নাম দেওয়া হতো, একে বলা হতো ভণিতা। তো এখানেও দেওয়া হয়েছে দেখো, শ্রীযুত মাগন গুণী। আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি যে মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেছিলেন মহন্ত আরতি শুনি হিন আলাউল সুবচন। নিজেকে হীন বলছে, মানে এরা নিজেদেরকে সবসময় দিনহীন বলে নিজেদের মহত্বকে প্রমাণ করেন। যাই হোক, ব্যাখ্যাটা দেখে নাও। তাহলে দণ্ড মানে কি? দণ্ড হলো 1 প্রহরের 7.5 ভাগের 1 ভাগ বা 24 মিনিটকে বলা হয় 1 দণ্ড। 4 দণ্ড মানে তাহলে 4 × 24 অর্থাৎ 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। তাহলে আমরা বলতে পারি অঙ্কের হিসেবে যে পদ্মাবতী 1 ঘন্টা 36 মিনিট অচেতন অবস্থায় অর্থাৎ জ্ঞানহীন অবস্থায় ছিলেন। এইভাবে 4 দণ্ড বহু যত্নসহ চিকিৎসা করার ফলে 4 সখীসহ পদ্মাবতী প্রাণ ফিরে পান। মাগন ছিলেন রোষাংরাজ নরপতিজ্ঞির বিশ্বস্ত মন্ত্রী। মাগন ঠাকুর আলাউলকে আরাকানের অমাত্য সভায়, অমাত্য সভা কি? অমাত্য হচ্ছে পরামর্শ বা মন্ত্রণা দেন যিনি, এরকম একটা সভা, মন্ত্রিসভাও আমরা বলতে পারি, সেই অমাত্য সভায় নিয়ে আসেন এবং তার পৃষ্ঠপোষকতায় তিনি পদ্মাবতী কাব্যটি রচনা করেন। প্রথমেই আমরা এই বিষয়টা বলে নিয়েছি, তাই আমি আর এটা নিয়ে দ্বিতীয়বার ব্যাখ্যা করছি না। তবে অনেক সময় এই শেষ 2 লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা অবশ্যই মাগন ঠাকুর সম্পর্কে জেনে নেবে। এই গেল পুরো কবিতাটার ব্যাখ্যা। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করলাম। প্রশ্নগুলো দেখবে, সমস্ত উত্তর এটার মধ্যেই পেয়ে যাবে। ভালো করে ক্লাসটা দেখো, আশা করছি তোমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে টেক্সট মেসেজ করো, আমি তোমাদের উত্তর দেব। আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত